চাষার কবর কোথায় আর চাষি কাঁদে কোথায়? মানে এক কথায় চাষার কবর কোথায় আর চাষি কাঁদে কোথায়? দেখ, এটা নিয়ে আলোচনা করব। এই কথা পরে আলোচনা করব বিএনপিকে নিয়ে। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি চেপে সঙ্গে থাকবেন, কারণ নতুন এই চ্যানেলটি একটু আপনাদের সাহায্য অবশ্যই চাই। যাই, যে কথা বলছিলাম যে চাষার কবর কোথায় আর চাষি কাঁদে কোথায়, এই নিয়েই আলোচনাটি শুনতে সঙ্গে থাকবেন। কথা হলো, 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি বিভিন্ন রকমের কর্মসূচি দিয়েছে। এই সাম্প্রতিক সময়ে তারা একটি কর্মসূচি দিয়েছে যে ভারতের দূতাবাসে তারা স্মারকলিপি দিবে, তাদের তিনটি সংগঠন। এখন তারা দিয়েছে, পুলিশে বাধা দিয়েছে, এখন তারা আরেকটি লং মার্চ করতেছে। এই হলো তাদের কার্যক্রম। অথচ দেখুন, 5ই আগস্টের পর এই দলটি যারা আহত হলো, নিহত হলো, এদের নিয়ে কোনো সভা নাই, কোনো সেমিনার নাই, কোনো আলোচনা নাই। বরঞ্চ অংশবিশেষে দেখা যাচ্ছে যে এদের ছাত্র দল, এদের যুব দল, এমনকি বিএনপি এই আন্দোলনটাকে অনাগ্রহ করে চলতেছে। তারা এদেরকে স্বীকৃতি দেয় না, স্বীকারটাও ঠিক মতো করে না। যদি স্বীকার করতো, স্বীকৃতি দিত, তাহলে পারে তারা এদেরকে নিয়ে, এই আহত নিহত এই মানুষগুলোকে নিয়ে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রোগ্রাম তৈরি করতে পারত। বিগত 15 বছরে শেখ হাসিনাকে যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে, সেইগুলো একটা ডকুমেন্টারি তৈরি করার কাজে তারা ভূমিকা রাখত। 5ই আগস্টের আগে জুলাই থেকে এদেশের যে শেখ হাসিনা কি নারকীয় গণহত্যা চালিয়েছে, সেগুলো তারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তারা সাধারণ মানুষের কাছে উঠাইয়ে ধরত। বিভিন্ন স্কুল কলেজে তারা এইগুলোকে ভিডিও কনফারেন্স করে দেখাতো, ভিডিও প্রোগ্রাম করে দেখাতো। বিভিন্ন স্কুল মাঠগুলোতে তারা এটা দেখাতো। কিন্তু বিএনপি এত রকমের এইগুলো থাকতে তারা এই সব বাদ দিয়ে তারা একটা দূতাবাসের কাছে স্মারকলিপি দিতে, আবার তারপরে তাদের কর্মসূচি লং মার্চ। এই জন্যই বললাম যে যেখানে এই আহত নিহত চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, এই আহত নিহতরা ঠিকমতো বাসা বাড়িতে খাবার পাচ্ছে কিনা, কারণ এর ভিতরে অনেকেই আছেন যারা একটি পরিবারের সদস্য, সেই মানুষ ছিল একেবারে উপার্জন সক্ষম, সেই মানুষটি আহত হয়েছে কোনো পরিবারে নিহত হয়েছে, সেই পরিবারগুলোর পাশে খুব একটা দাঁড়াতে তাদের দেখা যাচ্ছে না। তারা এখন লং মার্চ করে বেড়াচ্ছে। এই হলো বিএনপির অবস্থা। এদিকে এই ছাত্ররা চাচ্ছে যাতে আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে ফিরে না আসতে পারে। এই কারণেই ডক্টর ইউনূসের সরকার চাচ্ছে এমনভাবে একটি সংস্কার করে, সেই সংবিধানটাকে সংস্কার করে তারা তারপরে নির্বাচন দিতে। কিন্তু বিএনপি গো ধরেছে যে এখনই তাদের নির্বাচন চাই। সেই নির্বাচনের প্রেক্ষাপটে এই সরকার চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা এখান থেকে সরে যেতে চায়। এটা সব থেকে বড় বাধা দিচ্ছে বিএনপির যে মহাসচিব, তার কথাবার্তায়। তিনি এই সাম্প্রতিককালে ডক্টর ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা যে সংস্কার করবে, তারা কে দেখেছেন? ডক্টর ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বলছে উনি তারা কে। তার মানে এই সরকার যে সংস্কার করছে বা সংস্কার করতেছে সেটা বাধা দিচ্ছে। অথচ এই দলটা কত রকমের কার্যক্রম ছিল, কত রকমের কর্মসূচি ছিল। এই ব্যাপারে তারেক জিয়াকে কেউ মনে হয় তাকে এই প্রশ্নটি করেছিল যে একটি দল অনেক কিছু করে বেড়াচ্ছে, তারা জনগণের কাছে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সভা সেমিনার করছে, মানুষের কাছে চলে যাচ্ছে। সে যত সম্ভব জামাত ইসলামকে সম্পর্কে টার্গেট করে এই কথাগুলো বলেছিল। আমরা দেখছি 5ই আগস্টের পরে জামাত ইসলাম
সাধারণ মানুষের কাছে মিশার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে বিএনপি কি করছে? বিএনপি তারা এই ধরনের কোনো প্রোগ্রাম তো নাই, তারা বরঞ্চ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার জন্য যা যা লাগে সেসবগুলো করে বেড়াচ্ছে। সেখানে তারেক জিয়া যেটা বলছিল যে তারা যদি যায়, তারা যদি সাধারণ মানুষের সঙ্গে মেলে, তারা যদি মানুষের সঙ্গে কথা বলে, তারা যদি যেভাবে মানুষের সঙ্গে মিশতেছে সেগুলো আপনারা করেন না কেন? এর জন্য তো আপনাকে আর হলো আলাদা অনুমতি নিতে হবে না। তিনি এই কথাগুলো বলছিলেন বিএনপির একটি কর্মী সমাবেশে। ভিডিওর মাধ্যমে তিনি সেই কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই কথাগুলো বলছিলেন। তিনি বক্তব্য শোনার পরে এই বক্তব্যগুলো তিনি করছিলেন। এখন এই ফখরুল সাহেব জনগণের কাছে যাচ্ছে না, তার নেতা কর্মীদের কাছে যাচ্ছে না, তারা শুধু আছে মিডিয়ার সামনে। আর এই মিডিয়াগুলো ভালো মতো হাইলাইটস করছে, কারণ এই মিডিয়াগুলো তো আওয়ামী লীগের প্রতিষ্ঠিত। এই কারণেই এই ফখরুল সাহেব এখন মিডিয়ায় খুবই বক্তব্য দিচ্ছে, মিডিয়াও সেগুলো লুফে নিচ্ছে। তারপরে আবার যারা বিএনপি জাতীয়তাবাদী লোকজন, তারা আবার একটা জিনিস খেয়াল করবেন, এই বিএনপির ভিতর কিন্তু যেসব বামেরা বিএনপিকে দেখতে পারতো না, পছন্দ করতো না, সেসব বামেরা এখন বিএনপির ঘাড়ে চড়ে বসেছে। যেমন এই যে মুজাহিদুল হক সেলিম, এটা তো বিএনপি দেখতে পারতো না। হ্যাঁ, এই বামেরা আওয়ামী লীগকে খাইয়েছে, আওয়ামী লীগ খেয়ে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে। এখন সেই বামেরা আস্তে আস্তে শুরু করে এখন বিএনপির ভিতরে আসছে। কারণ বিএনপির যে প্রধান নেতা বলেন আর সেকেন্ড নেতা বলেন, সে সর্বোচ্চভাবে বাম ঘেঁষা এই নেতাটাই এই জন্য এই ডানপন্থী দলটিকে এখান থেকে বের করে বামদের দিকে নিয়ে গেছে। তার যে কথা বলছিলাম যে এই দলটির 5ই আগস্টের পরে অনেক কর্মসূচি পালন করার দরকার ছিল, অনেক কিছু সুযোগ ছিল, তারা তো সেগুলো করেনি। তারা বরঞ্চ তাদের বাইরে যাইয়ে বিভিন্ন কর্মসূচি করতেছে। আর তাদের ছাত্রদল তো আছে, এর বিরুদ্ধে অবস্থা নিয়ে বসে আছে, আন্দোলনটাকে স্বীকার করে না। তাহলে তাদের ছাত্ররা কেনই বা স্বীকার করবে? এটা তো ঠিকই আছে। তো 5ই আগস্টের যেখানে এত বড় একটা ঘটনাবহুল একটা সময় অতিবাহিত হচ্ছে, 5ই আগস্টের যেখানে এত বড় নারকীয় হত্যাকাণ্ড অতিবাহিত হয়ে যাচ্ছে, সেটা নিয়ে এদের কোনো কর্মসূচি নেই। তাদের কর্মসূচি এটা। এই জন্যই বললাম যে হলো চাচার কবর কনে, চাচি কাঁধে কনে। তাই ব্যাপারটা অনেকটা মিলে যাচ্ছে। যাই হোক, এটা নিতান্ত নিজস্ব আলোচনা। যদি আমার এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।